এই যে কিশোর গ্যাং, কালকে যারা সরকারি কলেজে সিগারেট করেছেন, এই কিশোর গ্যাংয়ের নাম দিয়েছেন সাধারণ ছাত্র। ছাত্র হলে ওই ওস্তাদের সামনে ওইটা করে। একটা গাছ কাটার বিষয় নিয়ে শুনলাম তারা এটা করেছে, আর দোষ দিচ্ছে যে এমপি সাহেব থাকলে গাছ কাটলো কেন? এমপি আছে ঢাকায়, অধিবেশনে গাছ কেটা কেটেছে, আমি টের পাবো কি করে? সে বৈধর বন্ধে বৈধর ঘাড়ে চাপিয়ে দিয়ে এর পেছনে কারা কল কাটে নাড়াচ্ছে, এখন সব তো ফাঁস হয়ে যাচ্ছে। যে তাদের একজনকে দিয়ে পুলিশ পিটিয়েছে, বলছে যে না এটা আমরা করতে চেয়েছি, আমাদেরকে করিয়েছে। 1,84,000 প্রায় ভোট পেয়েছি। আমার মনে হয় সদর আসনে সর্বোচ্চ এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য শোনালাম। কালকে যারা সরকারি কলেজে ভুয়া ভুয়া বলছিলেন তাদেরকে আমরা চ্যালেঞ্জ দিলাম যে এই যে 55 বছরে এত ভোট এখানে কেউ পায়নি। এটা তো সব মনে হয় আমার চেহারা দেখে দিয়েছে নাকি? যারা দিন ইসলামকে, কোরআনকে এবং মানবতা যারা চায়, এদেরকে ভালোবেসে যারা এই রায়টা দিয়েছেন, আমরা চাই এই রায়ের মাধ্যমে আগামীর যে রায়গুলো আসবে, এটা যদি আপনারা ঠিক না রাখতে পারেন, কোরআনের আয়াত ইন্নাল্লাহা লা ইউগাজ্জিরু মা বিকাউমিন হাত্তা ইউগাজ্জিরু মা বিআনফুসিহিম, কোন জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করেন না নিজের থেকে যতক্ষণ তারা নিজেদেরকে পরিবর্তনের চেষ্টা না করে। তা আমরা নিজেরা যদি পরিবর্তন হওয়ার চেষ্টা না করি, আল্লাহর দায় পড়ে যায়নি যে আল্লাহ এসে আপনাকে পরিবর্তন করে দিয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাজ্জিরু মা বিকাউমিন হাত্তা ইউগাজ্জিরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর থানার কাঞ্চনপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই সদীয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের সম্মানিত আমির জনাব জহিরুল ইসলাম, সম্মানিত সঞ্চালক জনাব মাসুদুর রহমান, আমাদের আগে এখানে কথা বললেন আপনাদের এই ইউনিয়নের সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী থেকে এই সদর আসনের জন্য উপজেলা যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যে নির্বাচন আসতেছে, চেয়ারম্যান প্রার্থী জনাব খায়রুল ইসলাম রবিন ভাই এখানে উপস্থিত হয়ে কথা বললেন। সদর থানার সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী মাওলানা শরীফুল ইসলাম উপস্থিত হয়ে আছেন, জনাব ডাক্তার রায়হান উদ্দিন, এরপরে হাফেজ ওসমান গনি সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। আমার এই ডান পাশে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি নামটা কি জানো, আমার আরাফাতের ভাই হাজী আবুল কাশেম, ওনার বাবার আমি একটু আগে বাড়িতে ছিলাম, শুনলাম যে 11টা মেয়ে 2টা ছেলে, শুনে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। ওনার মা আর বাবার কি একটা ধৈর্য ছিল বলেন তো। আমার এই 2টা 3টা মেয়ে এ যে জ্বালাতন করে, এই নিয়ে আমি পাগল হয়ে যাই। আর ওনার মা বাবা প্রায় 13টা, এরকম আবুল কাশেম 13টা মানুষ করেছে। আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। সামনে যারা বসে আছেন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আমার পাটিকাবাড়ি গ্রামের বাড়ি, পাটিকাবাড়ি ইউনিয়নে, কিন্তু কাঞ্চনপুর এটাও আমার মনে হয় নিজের ইউনিয়ন, কারণ এই 13টা ইউনিয়ন এখন আমার কাছে সমান। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদিও আমি নির্বাচন করেছিলাম, কিন্তু ভোট তো সবাই দিয়েছেন নাকি? তাছাড়া এত ভোট তো পাওয়ার কথা না, 1,84,000 প্রায় ভোট পেয়েছি। আমার মনে হয় সদর আসনে সর্বোচ্চ এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য শোনালাম। কালকে যারা সরকারি কলেজে ভুয়া ভুয়া বলছিলেন তাদেরকে আমরা চ্যালেঞ্জ দিলাম যে এই যে 55 বছরে এত ভোট এখানে কেউ পায়নি। এটা তো সব মনে হয় আমার চেহারা দেখে দিয়েছে নাকি? যারা দিন ইসলামকে, কোরআনকে এবং মানবতা যারা চায়, এদেরকে ভালোবেসে যারা এই রায়টা দিয়েছেন, আমরা চাই এই রায়ের মাধ্যমে আগামীর যে রায়গুলো আসবে, এটা যদি আপনারা ঠিক না রাখতে পারেন, কোরআনের আয়াত ইন্নাল্লাহা লা ইউগাজ্জিরু মা বিকাউমিন হাত্তা ইউগাজ্জিরু মা বিআনফুসিহিম, কোন জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করেন না নিজের থেকে যতক্ষণ তারা নিজেদেরকে পরিবর্তনের চেষ্টা না করে। তা আমরা নিজেরা যদি পরিবর্তন হওয়ার চেষ্টা না করি, আল্লাহর দায় পড়ে যায়নি যে আল্লাহ এসে আপনাকে পরিবর্তন করে দিয়ে যাবে।
আমরা চেষ্টা করেছিলাম, হয়তো কাঙ্ক্ষিত মানের হয়নি, বিভিন্ন লাইনে ফাঁক ফকর ছিল, এই জন্য আল্লাহ ওই পর্যন্ত আমাদেরকে পৌঁছাননি, কিন্তু আমরা হাল ছেড়ে দেইনি। আমি খোলাখুলি একটা কথা বলছি, যারা আমার উপরে দোষ কিছুদিন ধরে দিচ্ছে, এই যে বলছিলেন না যে আমরা নির্বাচিত হওয়ার পরে 100 দিনের একটা টার্গেট নিয়েছিলাম, সরকার তো 180 দিনের একটা টার্গেট নিয়েছে, আমরা 100 দিনের একটা নিয়েছিলাম, যে প্রত্যেকটা জায়গা আমরা বিশেষ করে অফিস আদালতগুলো জনবান্ধব করব, মানুষের যাওয়া আসা যেন সহজ হয়, এই যে ঘুষ স্পিরিট মানি এইগুলো যেন না লাগে, এই ব্যবস্থাটা করব। শুরু করলাম কিন্তু পারছি না, কারণ যারা দায়িত্বে আছে এই মানুষগুলো ওই মানুষ যারা এই 15.5-16 বছর ফ্যাসিস্টদের সাথে মিশেছিল, তারাই তো এখন বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে। হ্যাঁ, হয়তো ঝিনাইদহ ছিল, কুষ্টিয়ায় এসেছে, কুষ্টিয়া ছিল, মেহেরপুরে গেছে, এই তাছাড়া মানুষ তো একই আছে, চেয়ার শুধু পাল্টিয়েছে। আমার কথা বুঝতেছেন? চেষ্টা করেও পারা যাচ্ছে না, কেন? 1 নাম্বার ওই মানুষগুলো আছে, 2 নাম্বার আমরা সরকার গঠন করতে পারি নাই। যারা করেছে তারা বারবার আশ্বাস দিয়েছিল যে আপনার এই কাজগুলোর সাথে আমরা আছি, কিন্তু তারা এই যে মাছ না পেয়ে সিফে কামড় দেয়, এইরকম কিছু দৃশ্য এখন দেখাচ্ছে। আমি সংসদে যা বলি এটা তো আর আন্দাজে বলার বিষয় না, ওখানে রেকর্ড হয়, ওইটা আবার মন্ত্রণালয়ে যায়, কারণ ওখানে 1 মিনিট কথা বলা মানে 2,72,000 টাকা খরচ। চিন্তা করেন তো কি জায়গা, 2,72,000 টাকা 1 মিনিট কথা বলা লাগে। আমি আবল তাবল কথা কোন কারণে বলবো? যারা স্ট্যাটাস দিল যে উনি বাস্তবতার সাথে মিল রেখে কথা বলে নাই, ওনারা আবেগের বশবর্তী হয়ে এই কথাগুলো বলেছে। আমি আপনার মতো আবেগ নিয়ে চলি না, বিবেকের সাথে বাস্তবতা মিলিয়ে যেটা বলা দরকার আমি ওইটাই বলেছিলাম, কারণ আমি তো ওর বাস্তবতা বুঝি, আপনি তার ওখানে জীবনে যাননি। তো ওই জায়গায় আমি কথা তুলেছিলাম যে কারো প্রশংসা করব না, কোন নেতা কি করেছে, কোন খেতা কি করেছে না, আমি কথা বললে সরাসরি আল্লাহর প্রশংসা দিয়েই আরম্ভ করব আমার জনগণের কথা। রাজনৈতিক অনুষ্ঠান, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, সেটা তো আলাদা আছে, সেগুলোকে মানুষকে ধর্মের দিকে দিনের দিকে ডাকা আলাদা। তো ওই জায়গাটাও আমার 4.5 লাখ মানুষের জন্য কথা বলা লাগবে। কিছু মানুষকে আমি দেখতে পাই, এই যে 1 মাস 25 দিন আমরা সংসদে ছিলাম, এই অধিবেশনটা শেষ হয়ে চলে এসেছি, আবার সামনে মাসে শুরু হবে বাজেট আলোচনা। তো কাউকে কাউকে আমার আশপাশে দেখতাম যে সময় দিয়েছে 6 মিনিট, ও শুধু মরা মানুষের প্রশংসায় করে সে 4.5 মিনিট, আর হয়তো নিজের এলাকার কথা তুলে ধরবে, দেখে ঘড়ির কাঁটা শেষ, তখন বলে মাননীয় স্পিকার আমার আর একটু সময় দেন, আমার এলাকার সম্পর্কে কিছু বলতে পারলাম না, তখন লাল বাতি চলে যায়। আমার মাঝে মাঝে ওই সময় এমন রাগ হতো, আল্লাহ ওরে যদি এখন অন্তত কিছু করতে পারতা, তোর যেখানে এত টাকা খরচ করে এলাকার কথা তুলে ধরা দরকার, তুই করলি কি? এ মরা 2 জন মানুষের প্রশংসা করতে যদি তোর 4.5-5 মিনিট চলে যায়, কোনো লাভ হয়েছে ওদের প্রশংসা করি আপনার? যদি ওই প্রশংসা 5 মিনিট আল্লাহর করতো, তো আল্লাহ মনে হয় খুশি মুশি হয়ে ওদেরকে মাফও করে দিতে পারত। আমার কথা কি বাস্তবতা আছে না? আমি যেই কয়দিন সময় পেয়েছি, মাত্র একদিন 2 মিনিট আর একদিন 6 মিনিট, এর ভেতরে আমি সরাসরি বিসমিল্লাহির রহমানির রহিম বলেই শুরু করেছি যে আমার কুষ্টিয়ার বটতল থেকে বিশ্ববিদ্যালয়, আমার এরিয়ার এই রাস্তাটা, এটা এই লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে, শুধু আমার কুষ্টিয়ার মানুষ না, প্রায় এই লাইনের এই পুরো দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় 25-26টা জেলার মানুষ এদিকে যায়। এটাকে আমি বানিয়ে বলেছি। আপনি দেখেন, সেই পঞ্চগড় থেকে শুরু করি, এইদিকে টাঙ্গাইল থেকে শুরু করে, আর এইদিকে একেবারে বরিশাল, খুলনা, যতগুলো জেলা আছে সব এই কুষ্টিয়ার রাস্তা ব্যবহার না করলে যেতে পারবে? কোন দিকে যাবেন আপনি? উত্তর পশ্চিম অঞ্চল সবে একটা রাস্তার উপরে নির্ভরশীল। এজন্য জোর দাবি আছি প্রথম দিনই আমার এই কথা দিয়ে শুরু, যে এইটা 4 লেন করে দেন, মাঝখান দিয়ে আইলেন দেন, তাহলে এই যানজট এবং এই যে অ্যাক্সিডেন্ট যেটা, এটা কমে যাবে। কারণ বাইরের দেশগুলোতে আমরা এইটাই দেখি, আর এগুলো সম্ভাব্য, কারণ রাস্তার জন্য যে বাজেট এখন দেখতে পাচ্ছি, লেখাপড়া তো আগে শুধু শুনতাম, এখন করে দেখছি। 100 টাকা যদি বাংলাদেশে এবার বাজেট হয়, তো
তো 65 থেকে 70 টাকা শুধু সড়ক বিভাগে আর স্থানীয় সরকার, এই দুই মন্ত্রণালয়ে ভাগ হয়। আর বাকি 25 থেকে 30 টাকা ভাগ হয় একেবারে 49টা, এখনও 25টা মন্ত্রী আছে, 24টা প্রতিমন্ত্রী আছে, আরও যতগুলো মন্ত্রণালয় নিয়ে সরকার কাজ করে সব জায়গায় ওই 30 টাকা ভাগ করে। এই জন্যই তো স্বাস্থ্যের অবস্থা ভালো না, এই জন্যই তো লেখাপড়ার অবস্থা ভালো না, আরও যে দিক বিভাগগুলো আছে কর্মসংস্থান দরকার মানুষের, এগুলো ভালো না। কেন? কারণ 100 টাকার 70 টাকা চলে গেছে শুধু রাস্তায়। বলেন 100 টাকা বাজেট দিয়ে 70 টাকা রাস্তায় আর স্থানীয় সরকার নেয়, সেই হিসাবে কি আসলে রাস্তার কাজ হয়? আমি তো হিসাব নিকাশ করে দেখলাম যে বাজেটগুলো দিয়েছে সরকার, যদি সত্যিই ব্যয় হতো 100 টাকার 100 টাকা ব্যয় হলে এই রাস্তাটা 4 লেন না 6 লেন হওয়ার কথা। আর এটা 2 বছর পরে পরে নষ্ট হয়ে যায়, এটা তো 50 বছর যাওয়ার কথা যত টাকা এখানে ঢালা হয়। বিশ্বের কোনো দেশে এত টাকা খরচ করে রাস্তার বাজেট আমার মনে হয় না, এত বাজেট হয়। এরপরে আমার বটতল থেকে আমার এরিয়া যেটা পাটিকা বাড়ির শেষ, ওখানে প্রায় 20 কিলোমিটার, চুয়াডাঙ্গার শুরু, এই 20 আর এদিকে 22, সব মিলে 42 কিলোমিটারের কথা আমি তুলে ধরেছিলাম এই দিন। সড়ক মন্ত্রীর সাথে মন্ত্রণালয়ের সাথে চিঠি পর্যন্ত দেওয়া আছে যে এটা খুব তাড়াতাড়ি দ্রুত করা লাগবে। এর জন্য আমার যেহেতু বিশ্ববিদ্যালয় 2 জেলার মানুষ অলরেডি সব সময় চলাফেরা করে, আমার উস্তাদরা, আমার শিক্ষকরা, আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবার কষ্ট আর সাধারণ মানুষের তো আছে। দ্বিতীয় নম্বর, ওই দিন তুলে ধরেছিলাম মেডিকেল কলেজ নিয়ে। সেই 11 সালের 9 অক্টোবর থেকে আরম্ভ হয়ে এই 26 সাল চলছে। পৃথিবীর ইতিহাসে এতদিন লাগে কোনো মেডিকেল কলেজ তৈরি হতে আমার জানা নেই, অথচ এটা 1-2 টাকার জিনিস না, 750 কোটি টাকার একটা প্রজেক্ট। কুষ্টিয়ার জন্য এত বড় বাজেট আর মনে হয় নেই, 750 কোটি। 100 কোটি টাকার শুধু মেশিন পড়ে আছে, এই মেশিনগুলো কোনো কাজে লাগে না। কিছুদিন পরে দেখবেন এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তখন অলরেডি ফেরত দেওয়া লাগবে, নাই ফেলে দেওয়া লাগবে। তো এই টাকা কি আমাদের না? এই কথা বলেন না কেন? এই জনগণের টাকা 100 কোটি টাকা শুধু যদি পড়েই থাকে, এদের পক্ষে কথা বলে আমি চেষ্টা করেছিলাম মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, এমনকি স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি 10 বার গেছি, কারণ সরকারি দলে থাকলে হয়তো 2 বার গেলে হয়, আর আমরা বিরোধী দলে তো 8-10 বার যাওয়া লাগে। ওনার সাথে আমার এমনি আগে থেকে পরিচয় ছিল মাহফিলের কারণে, বারবার তুলে ধরার কারণে উনি রাজি হলেন যে আমার বাজেট এখন হাতে নেই, যতটুকু আছে আমি এগুলো কাজ করেন, বাকিটা জুন জুলাই বাজেট আসলে আমি আপনারটা প্রথমে দেখবো, আমার অলরেডি রিয়েলেটার দিয়ে এগুলো সব দেওয়া আছে। তা আমি এগুলো দৌড়াদৌড়ি করে পায়ের সোতা ছিঁড়ে যায়। আর কিছু মানুষ দেখি ফেসবুকে একটা ছবি তুলে কার সাথে স্ট্যাটাস দিয়েছে যে আমি সব করে ফেললাম এদিকে মেডিকেল কলেজের জন্য। কি গো, কাজ করছে ধজা ভাই আর ফজা ভাই মজা মারছে মানে? আমি পরে স্বাস্থ্যমন্ত্রীকে সংসদের ভেতরে ওই যে আধা ঘন্টা ছুটি দেয়, নামাজের জন্য বিরতি দেয়, উনি বসে থাকে। ওনার কাছে বললাম যে মন্ত্রী সাহেব, আমি চেষ্টা করছি আপনার কাছে এসে, আমার যে ডাক্তাররা আছে তারা, আর এই যে একজন ছবি তুলেছে আপনার কাছে ক্রেডিট নেয়, কারা এরা? বলছে কে, ওইটা কে? বলছে কেন, আপনার দলের লোক? বলছে মন্ত্রীর সাথে তো কত মানুষের ছবি তোলে, ও কে, আপনার কার নাম বললেন, ওরে আমি চিনিও না। বলছে কি গো, তাহলে এলাকার মানুষ তো মনে করছেন না ও ধজায় কাজ করছে, কাজ তো করছে ফজায়। তো এলাকাবাসী, আমি এই উদ্যোগগুলো নিয়েছিলাম কি আমার নিজের জন্যে না আপনাদের জন্যে? এই 4-5টা জেলার মানুষ, প্রায় কোটি খানিক মানুষ এখান থেকে উপকৃত হওয়ার কথা, বিশাল এরিয়া। আপনি বোঝেন 750 কোটি টাকার একটা বিষয়। এটা তুলে ধরার পরে দেখলাম যে বাধা আমার কাছে এসেছে বিভিন্ন জায়গা থেকে, আমি ওগুলো বলতে চাই না, কারণ এখানে আপনারা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন, যেখানে মেডিকেল কলেজে 2000 টাকা দিলে যেই কাজ হয়, সেটা প্রাইভেট হাসপাতালে গেলে কমপক্ষে 20,000 টাকা লাগে। তো যারা ওইগুলো ব্যবসা করে খায় তারা জীবনে এগুলো মানবে? এ চালু হয়নি কেন? এই যে এই সমস্ত কারণে চালু হয়নি, তাছাড়া এতদিন পড়ে থাকার কথা। সব কিছু ওকে আছে, আর পরে চালু হবে না, বিভিন্ন জিনিসের গ্যাপ রেখে দিয়েছে ওই জায়গাগুলো, ভয় লাগিয়েছে। আমি বলছি যত ভয় আসে পরে দেখবো 5 বছর পর, আগে এটা চালু করা লাগবে।
ওনারা আমাকে কথা দিয়েছে আমরা কিছুদিনের ভেতরে অন্তত 23টা বিভাগ যদি চালু করতে পারি, এবং আমাদের শুধু রাজশাহীতে আছে, আশপাশে কোনো জেলায় ওই মেশিন নেই। কি মেশিনের যেন নাম বললো সেদিন আমারে, ওই মেশিনটা আমাদের কুষ্টিয়াতে আছে। ওটা চালু করতে পারলে আমাদের এই 5-7 জেলার মানুষ ইনশাল্লাহ, আমাদের আর রাজশাহী ঢাকায় যাওয়া লাগবে না ইনশাল্লাহ। এর পরের দিন যে সুযোগ পেলাম, ওই দিন ওই বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি প্রথমেই শুরু করেছি আমার এলাকায় কর্মসংস্থান তৈরি করা লাগবে। এই জন্য ইন্টারনেট থেকে আমি যে খোঁজগুলো পেলাম, 10,024.91 একর খাস জমি পড়ে আছে শুধু আমার এই আসনের ভেতরে। আমি কি এগুলো বানিয়ে বলেছি না আমার দলিল আছে? সব দলিল দেখে দেখে বলেছিলাম। 10,024.91 একর, আপনি চিন্তা করেন তো, শুধু আমার আসনের ভেতরে, পুরা জেলাবাদ, এর ভেতরে কয়েক হাজার একর শুধু পড়ে আছে হরিপুরে, ওই যে চরের এলাকায়। আমি সরকারের কাছে কথা বলেছি, এমনকি পিএম এর সাথে, মানে প্রধানমন্ত্রীর সাথে, এরপরে বিভিন্ন মন্ত্রণালয় যারা এগুলো চালায়, পর্যটন মন্ত্রী, শিল্পমন্ত্রী, ভূমি মন্ত্রী, এই যে পানি সম্পদ মন্ত্রী, এগুলো সব আমার আগে থেকে পরিচয় আছে। তাদের সাথে যেয়ে শুধু তুলে ধরলাম যে আমার এলাকায় সবচাইতে বড় সমস্যা এখন কর্মসংস্থান। এই কর্মসংস্থান নেই, এই কারণে মাদক সেবী বাড়তেছে। এই এলাকায় মাদক নেই, যারা করে এগুলো আপনি দেখেন তো, এদের কাজের ব্যবস্থা করেন, প্রতি মাসে 20-30 হাজার টাকা উপায়ের একটা বৈধ ব্যবস্থা করেন, ওরা ওগুলো করবে না। আমার সাথে বলেছে তারা। কিন্তু কাজ তো আমি আজকে মোটরসাইকেলে এই যে হরিনারায়ণপুর থেকে যাদের সাথে করে নিয়ে আসলাম, ওই মানুষগুলোরও কাজ দরকার। এই যে কিশোর গ্যাং, কালকে যারা সরকারি কলেজে সিক্রেট করেছেন, এই কিশোর গ্যাংয়ের নাম দিয়েছেন সাধারণ ছাত্র হলে ওই ওস্তাদের সামনে ওইটা করে। একটা গাছ কাটার বিষয় নিয়ে শুনলাম তারা এটা করেছে, আর দোষ দিচ্ছে যে এমপি সাহেব থাকলে গাছ কাটলো কেন? এমপি আছে ঢাকায়, অধিবেশনে গাছ কেটা কেটেছে, আমি টের পাবো কি করে? সে বৈদর বন্ধে বৈদর ঘাড়ে চাপিয়ে দিয়ে, এর পেছনে কারা কলকাঠি নাড়াচ্ছে, এখন সব তো ফাঁস হয়ে যাচ্ছে। যে তাদের একজনকে দিয়ে পুলিশ পিটিয়েছে, বলছে যে না এটা আমরা করতে চেয়েছি, আমাদেরকে করিয়েছে। এই যে চাঁদাবাজি করে খায় যারা, আমরা চাঁদাবাজি করতে দেব না, আপনাদেরকে কাজ দেব, এই সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে এসে আমরা চেয়েছিলাম যে কুষ্টিয়ার একটা জায়গা যেন পড়ে না থাকে, সে যে জায়গায় হোক। এমনকি প্রধানমন্ত্রীও কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে যার যার এরিয়াতে সরকারি বেসরকারি যত জায়গা পড়ে আছে, পড়ে না থাক, কাজে লাগান, কাজে লাগিয়ে মানুষের কর্মসংস্থান তৈরি করেন, আমরা সরকারের পূর্ণ সাপোর্ট দেব। এ কথা ওনার বলার 5 দিন আগে আমি সংসদে বলেছি। আমারটা নিয়ে ভুল ধরল কি, যে উনি মনে হয় এই মোহিনী মিল, এরপরে এই যে জগতির এই সুগার মিল, এর সাথে যারা জড়িত ছিল আগে তাদের সাথে মিলমিশ করে মনে হয় উনি এখান থেকে টাকা খাবে, এই কারণে এই কথাগুলো তুলে ধরিস। যে প্রধানমন্ত্রী তো আমার 5 দিন পরে বলল, কই এবার ভুল ধরেন তো দেখি। হামসাকে নরম পেয়েছে তো। আমি চাইনা কোম্পানির সাথে, মন্ত্রীদের সাথে বলার পরে ওনারা বলছে আমাদের দেশের অবস্থা যা, হাসিনা যা করে রেখে গেছে, আমরা নিজেরাই চলতে পারছি না। এটা তাও 11-12 দিন আগের রিপোর্ট। 45,000 কোটি টাকা এখন ঋণ। এই 2 মাসের ভেতরে 45,000 কোটি টাকা ওনারা ঋণ করে ফেলেছে দেশ চালাতে। আপনি বলেন 5 বছর যদি থাকে, তো আমার মনে হয় পেটের ভেতরে থাকতে তার 5 লাখ টাকা ঋণ হবে। এইভাবে দেশ চলবে? এই যে তেলের যে সংকটটা চলছিল, যদিও ওনাদের নিজেদের তৈরি করা না, আমরা বারবার বলেছি এটা একটা আন্তর্জাতিক বিষয়। এটা তৈরি করেছে যারা, তারা তো আপনারা জানছেন সেই যুদ্ধের কারণে এগুলো তৈরিতে। এটা মেটাতে হলে সবাইকে একসাথে মিলে কাজ করেন, দেখেন মিটে যাবে। সরকারি দল উদ্যোগ নিল, বিরোধী দলের থেকে 5 জন, ওনারা 5 জন মিলে কমিটি করে অভিযান চালিয়েছে। দেখেন এখন আর তেলের ক্রাইসিস আছে, মিটে গেছে। আমরা তো বাংলাদেশে এটা চাচ্ছি ভাই। আমি যে কর্মসংস্থানের জন্য মন্ত্রীদের বললাম, ওনারা বলছে আপনি বিদেশকে কোম্পানিকে বলেন, তারা যদি এগুলো এসে করে তাহলে আমরা জায়গা অন্তত আমাদের পক্ষ থেকে ছাড়বো। ভূমি মন্ত্রী, শিল্পমন্ত্রী, এরপরে পানি সম্পদ মন্ত্রী, নদীর দায়িত্বে যারা আছে, এনারা সব আমার সাথে একমত। খালি একমত না, আমাদের কুষ্টিয়ার কয়েকজন, কারণ যারা এই এতদিন ওই 24-25 মাস উল্টোপাল্টা খেয়েছে, তারা মনে করছে ওইভাবে খাওয়া যাবে। আমি অলরেডি চায়নাকে বলেছি, জাপানকে বলেছি, তারা আসতেও চেয়েছে। এই তেলের ক্রাইসিস না থাকলে তারা চলেও আসতো।
তেলের সমস্যার কারণে তারা আসে নাই, তারা বলছে হ্যাঁ আমরা যাব। এখন এই জায়গাগুলো দেখে যদি তারা অন্তত কর্মসংস্থান আমাকে বলেছে যে আমরা 5-10 হাজার মানুষ নেব আপনার কাছে ওই হরিপুরের ওই জায়গাটার জন্যে। মোহিনী মিল 300 বিঘা জমি পড়ে আছে, এই জায়গাটাও যদি ওনারা গার্মেন্টস বানিয়ে অন্তত 10,000 মানুষের কাজে লাগায়, তো আমার এরিয়ার ভেতর থেকেই তো প্রথমে আমি কাজে লাগাবো। আমি ওয়াদা দিয়েছিলাম এইটা না যে আমার এলাকায় কেউ বেকার থাকবে না, তা আন্দাজে বলি না, এই কারণে বলেছিলাম। এই যে 10,024.91 একর জায়গা পড়ে আছে, এই জায়গাগুলো যদি সত্যিই আমরা কাজে লাগাতে পারি, আমি বিশ্বাস করি এই আমার এরিয়ার ভেতরে কেউ নারী পুরুষ যারাই যে যোগ্যতায় আছে তাদের আমি কর্মসংস্থান তৈরি করে দিতে পারবো। আর যদি এগুলো পারা যায় তখন মানুষ মাদকে থাকবে না, চিন্তায় করবে না, মা বাবার অবাধ্য হবে না। কারণ মূল তো এই জায়গায়, পেটে খাবার না থাকলে আল্লাহ জিকিরও ভালো লাগে না। কথা বুঝতেছেন? এই কাজগুলো আমরা সামনে উদ্যোগ নিচ্ছি এবং করবো। কিন্তু এখান থেকে নিয়ে এসে যাদের হাতে হাতে পৌঁছিয়ে দেব, তারা হয় মেয়র হবে, না উপজেলা চেয়ারম্যান হবে, না উপজেলা ভাইস চেয়ারম্যান হবে, না ইউনিয়নের চেয়ারম্যান হবে, না মেম্বার হবে। আমি তার নিজে সরাসরি সেই মন্ত্রণালয় থেকে আপনার হাতে দেব না, দিলে এই লাইন মতো আসবে। এখন আমার নিচে যে এই 5 জন, এই 5 জন যদি একেবারেই হয়ে যায় সেই হাসিনার খালাতো ভাইয়ের মতো, তো বলে না আমি যতই আল্লাহর ফেরেশতা আল্লাহর ওলি হয়ে নিয়ে আসি, এগুলো থাকবে? এগুলো হয় দলীয়করণ করবে, নাই নিজে খেয়ে ফেলবে। এই যে হরিনারায়ণপুরের যিনি চেয়ারম্যান, আমি নাম ধরে বলছি, নামটা আমার মনে আসছে না, মেহেদি নাকি নাম যেন, আজকে তার নাম একটা নালিশ এসেছে। উনি নাকি কার্ড ভাগ করা করে আরম্ভ করেছে, যে কতটা কার্ড আছে না, বিধবা ভাতার কার্ড, এরপর বয়স্ক ভাতার কার্ড, আরও প্রতিবন্ধী, আরও দুস্থ, অনেকগুলো কার্ড সরকারের আছে। এগুলো টাকা দেয় মাসে মাসে, বছরে 3-4 বার টাকা আসে, 2,500-3,000 করে। এই টাকা, এই কার্ডগুলো শুনছি এখন বাণিজ্য হয়। ওনারা বিভিন্ন দলের কাছে 7,000-5,000 টাকায় বিক্রি করে, সর্বনিম্ন 5,000। জামাত ইসলামী বাংলাদেশ আমি করি এই কারণে, কারণ এদের আর যাই হোক এই মারিং কাটিং করার কোনো দোষ নেই। আপনি যদি দেখাতে পারেন আমি কালকে জামাত ইসলাম ছেড়ে দেবো, জান। অন্য দলের ভেতরে এই দোষ আছে, শুধু না হাতে কলমে প্রমাণ আছে। কিন্তু এরা ওদের চাইতে যে ধনী মানুষ তা না, এরাও কিন্তু গরিব মানুষ। কিন্তু এদেরকে এইভাবে তৈরি করা হয়। ওখানে কি লেখা দেখছেন? মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে হবে। এইটা সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি যে এই লাইনে এসে আমার খুব লাভ হয়েছে এই যে মিডিয়ার সামনে বলছি তা কিন্তু না, আমার আগেই লাভ ছিল। এই লাইনে এসে আমার আরো লস হয়েছে, কারণ ওই যে বেতন সরকার দেয় ওইটার ভেতরে জনগণকে দিয়ে দেওয়া লাগে। আমার তো কিছুই হয় না, বাবা আমার এখনো যা আছে না, যা করেছিলাম ওইটা দিয়ে এখন আমার চলছে। এখন 2 লাইনে কাজ করতে গিয়ে একটু কষ্ট হয়ে যাচ্ছে। এই এমপিগিরি করা, বক্তাগিরি করা তো একজনের দ্বারা সম্ভব না। এই জন্য একটাকে একটু হালকা হালকা মাইনাস করি এই লাইনে। আবার এখন এতদিন সরকার গঠনের পর থেকে আমরা সেই অধিবেশন নিয়েছিলাম ঢাকাতে, আসতে পারি না এভাবে। এখন মাসখানিক আছি, এরপরে আবার বাজেট অধিবেশন শুরু হবে সামনে মাসের প্রথম সপ্তাহে, তখন হয়তো আবার মাসখানিক ঢাকায় থাকা লাগবে। এর মাঝে যতদিন আছি আমার এরিয়ার ভেতর আমরা একটু ঘোরাফেরা করে মানুষের কি সমস্যা আছে এগুলো লিখছি, সামনে সমাধান করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এই জন্যে যে কথা আমি মূল কথা বলতে চাই, আমি একা ভালো হলে কিন্তু পারবো না। ওই আপনাদের ওইরকম চেয়ারম্যান 13টা আমার আন্ডারে থাকবে, 21টা ওয়ার্ডের কমিশনার থাকবে পৌরসভায়। এরা যদি সত্যি ভালো মানুষ না হয়, জামাত ইসলামী হওয়া লাগবে তা না, যদি সত্যি এরা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু ভালো মানুষ না হয়, তাহলে আমি যতই ভালো চেষ্টা করে আমি কিন্তু পারবো না। কারণ আমি তো নিয়ে এসে দেবো, শুধু ভাগ তো করবে এরা। এই জন্য এই মানুষগুলোর পক্ষে কাজ করছি এই কারণে। আপনি যদি এরকম হতে চান আপনার পক্ষে আমি আছি। সম্মানিত এলাকাবাসী, এই আওয়াজ হয়তো অনেক দূর যাবে, রেকর্ড হচ্ছে, তো সবাইকে আশ্বস্ত করতে চাচ্ছি এবং আমি এই কথা দিচ্ছি, আপনাদেরকে বিশ্বাস হয় মন থেকে যে এই 5 বছরে আমি আপনাদের এটা মেরে খাবো? তা আমি এইরকম মানুষ তৈরি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জামাত ইসলামী বাংলাদেশ যে কাজ করছে এটা কোরআনের আয়াতের সাথে যেহেতু মিল আছে, এই জন্যে এইগুলোর সাথে আমি থাকি, নাই তো আমি থাকতাম না। আল্লাহ আমাদেরকে আখেরাতের পুঁজি তৈরি করার জন্য মানবতার সেবায় যতদিন বেঁচে আছি আমরা যেন কাজ করতে পারি, এটা একটা ইবাদত। আপনি ইবাদত মনে করি এ রাস্তায় এসেছেন এবং থাকবেন বলে আশা করছি। দোয়া করেন আমার জন্য, আমি যেন সব ষড়যন্ত্র অন্তত মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারি।
কুষ্টিয়ার যতগুলো কাজ হাতে নেওয়ার দরকার আমরা অলরেডি আস্তে আস্তে নিচ্ছি, এবং 1-1.5 বছর 2 বছরের ভেতরে আমার এরিয়ায় আমি কথা দিলাম 1 ইঞ্চি জায়গা রাস্তা অন্তত যেগুলো বাজেট আসবে কাঁচা থাকবে না, একটাও কাঁচা থাকবে না, আমি জানি। কারণ এখন তো দেখতে পাচ্ছি কত টাকা বাজেট আসে, খালি মারিং কাটিং না হলে সবগুলো জায়গায় এরকম হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করবেন সাথে থাকার, ভালো কাজের ইনশাল্লাহ। দল বলে কথা না, আমাকে কারা ভোট দিয়েছেন ভোট দেননি ওটা এখন আমি আর মনে রাখি না। এখন যা আসবে বাজেট সবার কাছে আমি পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ। সামনে শুরু হোক, এই যে জুন জুলাই মাসে বাজেট শুরু হবে, দোয়া চাচ্ছি সবার কাছে। আর আমার আজকে আমার শ্বশুর অসুস্থ, ওনাকে দেখতে গিয়েছিলাম আপনাদের এই কারণে আমি ছুটে এসেছি। আর আমার একটা পরীক্ষাও ছিল এমফিলের বিশ্ববিদ্যালয়ে, এই কারণে এক লাইনে এসে শেষ করে আমি আবার যাব, ওখানে যে ম্যাডামদের নিয়ে চলে আসবো। দোয়া করেন, দেখা হবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা চালাচ্ছি, কেউ বেকার থাকবে না ইনশাল্লাহ। এখন বিরোধিতা যারা করছেন তাদেরকে বলবো পক্ষে থেকে। সালামু আলাইকুম।